স্বাগত জানাচ্ছি খাতন মঞ্চের মতো ছেলে। সাথে আছে আমি শামীম জাহেদি। গত অর্থ বছরের চেয়ে বেশি চাল আমদানি হয়েছে চলতি বছরের প্রথম 7 মাসেই। দেশের বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় বেশি মুনাফার আশায় ব্যবসায়ীরা চাল আমদানি করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এর পেছনে অর্থ পাচার হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ বিশ্লেষকদের। আজ আমাদের আলোচনার বিষয় খাদ্যশস্য আমদানি। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর রিসার্চ ফেলো ডক্টর আবুল বাশার এবং ক্রিসেন্ট রাইস মিলসের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 2013 সালের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ছিল মহাজোট সরকারের। সে অনুযায়ী খাদ্যশস্য উৎপাদনও বেড়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। তবে গত 6 মাসে খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে দেখা গেছে এর বিপরীত চিত্র। গেল অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরের 7 মাসেই চাল আমদানি বেড়েছে প্রায় 12%, যার বেশিরভাগই হয়েছে বেসরকারি উদ্যোগে। এক বছরে সব ধরনের চালের দাম 9 থেকে 18% বেড়ে যাওয়ায় বেশি মুনাফার আশায় ব্যবসায়ীরা চাল আমদানি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবং লাভের গন্ধ পাওয়ার একটা কারণ হলো যেরকম এই বছর মোটা চালের দাম গত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট ট্রেডাররা তারা অনেক বেশি ইম্পোর্ট করেছে চাল। খাদ্যশস্য আমদানি বেড়ে যাওয়ায় এর পেছনে অর্থ পাচার জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচনের বছরে যে ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াগুলো দেশের ভিতরে হয় তার একটা প্রভাব অর্থ লেনদেনের ক্ষেত্রে হয়ে থাকে। তো সেই বিচারে আমার মনে হয় পাচার সংক্রান্ত বিষয়গুলো কোনো জায়গায় রয়েছে কিনা সেটি আমার মনে হয় সরকার খতিয়ে দেখতে পারেন। আমদানি নির্ভরতা কমিয়ে খাদ্য উৎপাদন আরও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। সাপ্লাই চেইনে তো একটা উম্মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর আবুল বাশার এবং জনাব জামাল উদ্দিন আপনাদের কাছে স্বাগত জানাচ্ছেন অনুষ্ঠানে। জনাব জামাল উদ্দিন আহমেদ, প্রথম প্রশ্ন আপনার কাছেই। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে চাল আমদানি করা হচ্ছে। আমরা জানি যে আমাদের দেশে চাল আমদানি যে পরিমাণ আমাদের প্রতিবেদন দেখানো হলো এতটা প্রয়োজন নাই। আপনার কি কারণ, আপনার কি জানা আছে কি কারণে এতটা চাল আমদানি হচ্ছে দেশে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন বাংলাদেশ বর্তমানে খাদ্যে একটা স্বয়ংসম্পূর্ণ দেশ। আমরা সেটাই জানি। এখানে কিছু ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী, আড়তদার, স্টোরেজ, যারা স্টোরেজ করে তারা সিজনাল যখন চাউলের ধানের দামটা একটু কম তখন তারা এটা স্টোরেজ করে ফেলে। আচ্ছা, স্টোরেজ করে এটাকে গুদামজাত করে অধিক মুনাফার আশা এটাকে স্টোরেজ করে রাখে আর কৃত্রিম একটা বাজার সংকট করে যাতে অধিক মুনাফা করা যায়। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক, বর্তমান সরকার 2011 সনে একটা নীতিমালা নির্ধারণ করেছে। সেটা হলো আপনাকে 45 ডেজের উপরে স্টোরেজ করতে পারবেন না। সেটা বোধহয় মনিটর হয় বলে মনে হয় না। হ্যাঁ, তদারকি হচ্ছে, তবে তদারকি আরো একটু জোরদার করা দরকার। গভর্নমেন্ট চাউলের দাম, দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে এবং এটা কার্যকরী মনিটরিং চলছে। তবে এখানে প্রাইভেট ব্যাংকগুলো আচ্ছা এটাকে তারা আপনি 45 ডেজ স্টোরেজের পরিবর্তে দেখা গেছে আপনি 90 দিনের জন্য তারা স্টোরেজ দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, এখানে বাজারে তখন একটা কৃত্রিম সৃষ্টি হচ্ছে, গুদামজাত হয়ে গেছে মাল, আপনার বাজারে তেমন একটা চাহিদা মোতাবেক পাওয়া যাচ্ছে না। জনাব জামাল উদ্দিন আহমেদ, ধন্যবাদ। আমরা আপনার কাছে ফিরে আসবো। ডক্টর বাশার, আপনার কাছে প্রশ্ন যে আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে চলতি মাসে এই বছরের 7 মাসেই, অর্থ বছর 7 মাসে প্রায় 12% বেশি গত বছর তুলনায় চাল আমদানি বেশি হয়েছে। আপনার কি মনে হয় জনাব জামাল উদ্দিন আহমেদ যেটা বললেন যে শুধুমাত্র বাজারে কৃত্রিম সংকটের কারণে হয়? কারণ তারা তো চাল আমদানি করছে টাকা দিয়ে, সেই টাকা তাদের রিটার্ন পেতে অনেক সময় লাগবে। তো এটা কি আসলে আর নাকি আর পেছনে আর কোনো কারণ থাকতে পারে? জনাব জামালউদ্দিন যেটা বলেছেন ওই বিষয়টা আমরা অনেকদিন ধরেই শুনে আসছি। হ্যাঁ, তো ওই কিন্তু সবই এগুলো শোনার কথা, এগুলো নিয়ে যে খুব ইনডেপথ স্টাডি হয়েছে, ফ্যাক্ট ফাইন্ডিংস হয়েছে সেরকম কিছু আমি আসলে জানি না। আমি নিজেও করিনি বা কেউ করেছে বলেও আমি জানি না। কিন্তু আমরা যদি চাল আমদানির সাথে সাথে মানে ওভারঅল যে খাদ্য আমদানির নাম্বারগুলো দেখি, রাইট, তাহলে আমার কাছে আমি কিন্তু খুব একটা বেশি অবাক হচ্ছে না। যদিও প্রতিবেদনে চালের কথাই বলা হয়েছে। হ্যাঁ, চাল তো মোট খাদ্য আমদানির খুব একটা বড় অংশ না। আমাদের বড় অংশটা হচ্ছে গম আমদানি বা সেটা সব কিছু মিলিয়ে। হ্যাঁ, তো যেটা হয়েছে আমি যেভাবে দেখি বিষয়টাকে, আমরা যদি গত বছরের সাথে তুলনা করছি তো তার আগের বছরটাও দেখতে হবে। কারণ এর আগের বছরে আমরা প্রচুর আমদানি করেছিলাম। প্রচুর আমদানি করতে তখন আমাদের পাবলিক স্টক অনেক বড় হয়ে গিয়েছিল, যার কারণে আমরা এফোর্ড করতে পেরেছি যে গত বছর আমরা কম আমদানি করেছি। সো আমরা এমন একটা বছরের সাথে তুলনা করছি যে ওই বছর আসলে আমদানিটা স্বাভাবিক
পরিমাণের চেয়ে কম ছিল, বিকজ আমরা তার আগের বছরে অনেক আমদানি করেছিলাম। এটা একটা বড় বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। সো ইয়ার অন ইয়ার কম্পারিজন যখন আমরা করছি, আমি কিন্তু এটা স্বাভাবিক বছরের সাথে করছি না। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো যে খাদ্য আমদানির প্রয়োজনটা পড়ে কেন, বা চাল বা গম আমদানির প্রয়োজনটা পড়ে সরকারের তরফ থেকে, বিশেষ করে যখন দেখা যাচ্ছে যে আমার পাবলিক স্টকটা কমে যায়, এবং সেটার একটা বড়, এই স্টক বিল্ড আপের একটা বড় সোর্স হচ্ছে আমার ডোমেস্টিক প্রকিউরমেন্ট। কিন্তু আমাদের যখন এই যে গত হারভেস্ট সিজনে দেশের যে রাজনৈতিক অস্থিরতা ছিল, সেখানে কিন্তু সরকার পর্যাপ্ত পরিমাণে প্রকিউর করতে পারেনি, যে সংগ্রহ করতে পারেনি সঙ্গত কারণেই আমরা সঙ্গত বলতে পারি। কারণেই। তো সুতরাং ওই যে না পারার অংশটুকু তাকে এখন মিট করতে হচ্ছে কিন্তু আমদানি দিয়ে, সেজন্য সরকারের উদ্যোগেও আমদানির পরিমাণটা একটু বেড়ে গিয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমার মনে হয় এগুলা হয়তো ব্যাখ্যা বিশ্লেষণ করে। আর দ্বিতীয় শেষ কথাটা আমি যেটা বলবো যে আসলে দেখুন, ওরা তো ব্যবসায়ী। হ্যাঁ, তো আপনিও যেটা অনেকটা বলেছেন যে আমার যদি মানে প্রফিটেবল হয় আমি 45 দিন রাখা, আমি কোন কারণে 95 দিন রাখতে যাব? আমার তো ওই টাকাটা তো আটকে গেল, তাই না? তো সুতরাং আমার মনে হয় ওইগুলো দরকার আছে দেখার। আরও একটা কথা প্রতিবেদনে যেটা এসেছে যে এখানে অর্থ পাচার হচ্ছে কিনা, এই বিষয়টা ঠিক আমার সাথে আমি ঠিক বুঝতে পারিনি যে চাল বা খাদ্য আমদানির সাথে অর্থ পাচারের সম্পর্কটা বা কীরকম থাকতে পারে, বিকজ এখন তো সবই তো ব্যাংকের মাধ্যমেই হচ্ছে, এবং এখানে আমরা প্রত্যেক দিনই জানি যে বিশ্ববাজারে খাদ্যের দাম কত। ওই যে ইনভয়েসিং এর সময় আপনি দেখছেন না? না না, ওই সুযোগটা এখন আর খুব একটা বেশি নেই। আর সেটা হলো সেটা খাদ্য আমদানির মাধ্যমে হয়ে খুব একটা যে লাভবান হবে তাও না, কারণ এখানে তো সরকারও তো আমদানি করে, তাই না? তো আমার কাছে কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু মনে হয়নি, গিভেন ওই যে বাকি যে দুটো কারণ বললাম, যে গত বছর বিশেষ কারণে আমদানি অনেক কম ছিল, আর এই বছর যে পাবলিক প্রকিউরমেন্ট যেটা ডোমেস্টিক সোর্স থেকে, সেটা সরকার খুব একটা করতে পারেনি, সুতরাং তাকে নির্ভর করতে হচ্ছে আচ্ছা, বিশ্ব বাজারে। ধন্যবাদ ডক্টর বাশার। জনাব জামালউদ্দিন আহমেদ, আপনি যে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, সেখানে আপনারা চাল সংগ্রহ করেন কি হয় বাজারে, এবং সেটা বাজারজাত করেন কিভাবে? আমরা সরাসরি কৃষক থেকেও নিই, আবার আমাদের সাপ্লায়ার থেকেও নিচ্ছি। আচ্ছা, নিয়ে আমরা এটা আপনার সাপ্লাইটা কারা? ধান ব্যবসায়ীরা। আচ্ছা, তারা কৃষক পর্যায় থেকে সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছায়? জি। আচ্ছা, এবং সরাসরি আপনি সংগ্রহ করেন? সরাসরি আমরা। আচ্ছা, এই সময়টা কি আপনারা কখনো সংকট দেখেছেন বাজারে? আপনার মনে হয়েছে চালের সংকট বা বাজার ওঠানামার, দাম ওঠানামার কোনো কারণ দেখেছেন? ইদানিং রাজনৈতিক অস্থিরতার কারণে একটু উঠানামা হয়েছে, তবে এখন বর্তমানে বাজার স্থিতিশীল আছে। বাজার স্থিতিশীল আছে, এবং এই মুহূর্তে আমি মনে করি যে আমদানি করার মতো অবস্থা বাংলাদেশে এখনো হয়নি। আচ্ছা, আপনার মনে হয়? আমার মনে হয়। কিন্তু এই আমদানি যারা করছে, যারা বেসরকারি উদ্যোক্তা ট্রেডার যারা তারা করছেন, কি ধরনের চাল আসলে আমদানি হচ্ছে, বা এই ধারণাটা কি আপনার আছে যে কি ধরনের চাল আমদানি হচ্ছে এখানে? এটা মিডিয়াম ধরনের চাল, যেমন চিকন আছে, একটু মোটাও আছে, আমাদের দেশের চাহিদা অনুযায়ী হচ্ছে। কিন্তু গুণগত মান থেকে আমাদের বাংলাদেশের চাল থেকে আমদানিকৃত চালের মান একটু নিম্ন, আমি বলবো। ধন্যবাদ ডক্টর বাশা। আপনার কি মনে হয় যে চালগুলো আমদানি হচ্ছে, ইদানিং বিভিন্ন সুপার স্টোরে যদি দেখা যায় বিদেশি ব্র্যান্ডের সাধারণ চালই দেখা যায়, বা যেটা সেন্টেড বা পোলার চাল সেটাও দেখা যায় বিদেশি ব্র্যান্ডের, এটা কি আপনার মনে হয় যে আমাদের দেশের ভোক্তার চরিত্র পরিবর্তন হচ্ছে বলে স্বাভাবিকভাবে আমদানি করা নিয়ে আসছে? আপনি যতটুকুই বলেছেন, এটার সাথে কিন্তু খাদ্য সংকটের রাইট বা মজুদের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে আমি একটা নতুন, মানে আমাদের কনজিউমার হ্যাবিটের পরিবর্তন আসছে। কনজিউমার হ্যাবিটের বা কনজিউমাররা নতুন কিছু চাচ্ছে, বা তারা এখন এফোর্ড করতে পারে। কি ভেবেছিল 10 বছর আগে বা 15 বছর আগে যে বাংলাদেশে একদিন মানুষজন বাসমতি চাল ডিমান্ড করবে, যে বাসমতি চাল খুবই মানে দামি চাল। এবং বাসমতি চাল বলছেন আমি দেখেছি বিভিন্ন, আমি সেই উদাহরণ অনেক ব্র্যান্ডের, অনেক ব্র্যান্ডের, অর্থাৎ আমাদের তো সবকিছু মিলিয়ে আমরা সুপার স্টোরগুলোতে বিশেষ করে আমরা দেখি যে এখন বাহারি রকমের বিদেশি পণ্য আসে। তো এটা ওই চালেরও বাহারি রকমের সরবরাহ আমরা দেখতে পাচ্ছি। সেটার সাথে কিন্তু আসলে খুব মানে আমাদের ডোমেস্টিক উৎপাদনের অপর্যাপ্ততা, সেটার সম্পর্ক খুব একটা বেশি নেই, বরং এটা কনজিউমারদের যে নতুন নতুন ডিমান্ড তৈরি হচ্ছে সেটারই বেশি নিয়ামক। জনাব জামালউদ্দিন আহমেদ, আপনার কি মনে হয় যে এই যে চাল আপনি বাজার থেকে কৃষক থেকে সংগ্রহ করে বাজার ছাড়ছেন, এটার চাহিদার কি কোনো কমতি দেখতে পাচ্ছেন আপনি, বা মনে হয়েছে আপনার কাছে? রিটেলাররা যারা খুচরা ব্যবসায়ী, তারা কি আপনার কাছে জানিয়েছে? জি, আমাদের চালের গুণগত মান আমদানিকৃত চালের থেকে অনেক বেটার, তবে বাংলাদেশে চাল আমদানি না করার একটা পর্যবেক্ষণ আমরা দেখেছি। জাতিসংঘ, ইউনাইটেড নেশনস 2011 সনে একটা পর্যবেক্ষণ করছে তারা, যে হাস্কিং মিলগুলো আছে বাংলাদেশে, আচ্ছা, এগুলো সমস্ত ডিস্ট্রিক্ট করে দিতে হবে, অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে চাল উৎপাদন করতে হবে। সেখানে 15 লক্ষ মেট্রিক টনের একটা আমাদের ওয়েস্টেজ হচ্ছে, সেটা থেকে আমরা রক্ষা পাবো এবং দেশ
খাদ্য আমদানি থেকে বিরত থাকবে। আচ্ছা, এটা 2011 সনে ওয়ার্ল্ড ব্যাংক এবং জাতিসংঘ ইউনাইটেড নেশনস তারা একটা গবেষণা করে দেখুন। ধন্যবাদ ধন্যবাদ জনাব জামাল উদ্দিন। আমাদের সময় হয়েছে একটু বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটু বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা কথা বলছি খাদ্যশস্য আমদানি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর রিসার্চ ফেলো ডক্টর আবুল বাশার এবং ক্রিসেন্ট রাইস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন। জনাব জামাল উদ্দিন এবং জনাব আবুল বাশার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ডক্টর বাশার, এবার প্রশ্ন আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, যেখানে বলছিলাম যে আমাদের যারা কনজিউমার রয়েছেন তাদের হ্যাবিট এর পরিবর্তন হচ্ছে না। তাদের এই ক্ষেত্রে একটা বড় জিনিস কাজ করে, যেটা হচ্ছে আমরা যারা দেখছি যে আমরা যদি আমাদের বড় বড় সুপার স্টোরগুলো দেখছি, আপনি যেটা বললেন যে বিদেশি নাম করা ব্র্যান্ডের চাল দেখতে পাচ্ছি আমরা, তাহলে কি আপনার মনে হয় যে আমাদের দেশের যে লোকাল যারা প্রডিউসার রয়েছেন তারা ঠিক মার্কেটিংয়ে পিছিয়ে আছেন, তারা আমাদের চালের একটা কোনো ব্র্যান্ডিং তৈরি করতে পারছেন না? এই দিকে নজর দেওয়া উচিত। না, তা তো বটেই, বিকজ আমাদের দেশে বিশেষ করে ওই যে সেন্টেড রাইস, যেটা সুগন্ধি চাল, Scented যেটা, rice এর ক্ষেত্রে, হ্যাঁ। সেটা তো এই অন্তত এই জায়গাটাতে আমরা কিন্তু বিশ্বমানের চাল উৎপাদন করি। Absolutely. এবং এবং সেখানে খুব একটা পিছিয়ে নেই, আমরা আসলে সমানতালেই কম্পিটিশন দিচ্ছি। আপনি সুপার স্টোরে যেমন বিদেশি চালের পাশাপাশি দেখবেন যে আমাদেরও সেন্টেড বিভিন্ন চাল আছে বিভিন্ন কোম্পানির, কিন্তু আমরা যদি আরেকটু ভালো করতে পারতাম, ব্র্যান্ডিংটা যদি আরো বেটার করতে পারতাম, তাহলে ওই বিদেশিটাও ওইখানে আসতো না, বরং আমরাই বিদেশে যেতাম। কারণ হিস্ট্রিক্যালি তো আমরা আসলে রাইস প্রডিউসিং কান্ট্রি, Right. তাই না? এবং বিশ্বে রাইস প্রডিউসিং কান্ট্রি বা এক্সপোর্ট করার মতো ক্ষমতা আছে খুব বেশি দেশ কিন্তু নেই। সো ওই অর্থে সাপ্লাইয়ের সংখ্যাটা কিন্তু খুব লিমিটেড। এবং এখানে যদি আমরা আমাদেরটা খুব ভালো করে ব্র্যান্ডিং করতে পারতাম, মার্কেটিং, এটা এন্টায়ারলি মার্কেটিং ফেলিওর, স্ট্র্যাটেজিক্যাল ফেলিওর। এখানে এটার সাথে আসলে ঠিক প্রোডাকশন। ট্র্যাডিশনালি আমাদের দেশে যারা চাল ব্যবসার সাথে জড়িত আছেন, তারা ট্র্যাডিশনাল ব্যবসায়ী, তারা এখনো সেকেন্ড স্টেপে এখনো যায়নি, তারা ওই আধুনিক ম্যানেজমেন্ট আসলে ওখানে ইনস্টিল করেননি। ইদানিংকালে কেউ কেউ একটু শুরু করেছে, যেমন কিছু কোম্পানি, বড় বড় কোম্পানি হয়তো শুরু করেছে। বাট আমাদের ম্যাক্সিমাম, আপনি যেটা বলেছেন যে ম্যাক্সিমাম চাতালগুলোই টার্গেট কনজিউমার হচ্ছে আমাদের লোকাল কনজিউমার, এবং সেখানে আমাদের সাদা ভাতের যে চাল সেটাই তাদের মেইন প্রোডাক্ট। ধন্যবাদ। জনাব জামাল উদ্দিন, আমরা কথা বলছিলাম, আপনি যে আপনার প্রতিষ্ঠান থেকে যে চালটা বাজারে বিক্রি করেন, সেটার নাম কি, এবার সেটা মানুষ কি নামে চেনে? আমার ব্র্যান্ডটা হলো আনারকলি ব্র্যান্ড। আনারকলি ব্র্যান্ড, রাইট। আমি বিভিন্ন জাতের চাল উৎপাদন এবং করি। এটাকে আপনি যে চালই বাজারে বিক্রি করেন সেটাকে আনারকলি বলেন নাকি ভাগ করা থাকে? আনারকলি মিনিকেট আছে, আনারকলি 28, আনারকলি সুপার, আনারকলি স্বর্ণা। আচ্ছা, এই তো চারটা আপনার নাম। কি কখনো মনে হয়েছে যে আপনি তো দেখেছেন যে বড় বড় কোম্পানি বা বিদেশি প্রতিষ্ঠানগুলো তারা তাদের বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন নামে তারা ব্র্যান্ডিং করছে এবং এটা পিছনে অনেক প্রচারণাও করছে, সেই ধরনের পরিকল্পনা কি আপনার মনে হয় আপনি করছেন বা করা উচিত কিনা? টেকনোলজির দিক থেকে হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশ বর্তমানে রাজ্য জগতে একটা ভাইটাল রোল সৃষ্টি করছে। আচ্ছা। সেটা ইন্ডিয়া থেকে, আমি মনে করব পার্শ্ববর্তী দেশ থেকে, যেমন বার্মা থেকে আমাদের যে সমস্ত চাল আমদানি করে আমরা আনতেছি, সেই সমস্ত মেশিনারি টেকনোলজি থেকে আমাদের দেশের টেকনোলজি অনেক হাই টেকনোলজি। আচ্ছা, বর্তমানে যে সমস্ত, আমি তো থাইল্যান্ডে আমি অনেক একটা ইন্ডাস্ট্রি দেখে আসছি রাইস মিলের, সেটা 500 টন ক্যাপাসিটি, কিন্তু টেকনোলজি আমাদের থেকে তাদের অনেক কম। বাংলাদেশে কয়েকটা মেল হয়েছে, তার মধ্যে আমারটা একটা 3-4 নম্বরের একটা মেল আমি দেখেছি। আমরা অনেক সবস্টিকেটেড মেশিনারিজ এখানে সংযুক্ত করেছি, যেটা আমাদের ভাত খাওয়ার জন্য যে একটা সুস্বাদু এবং আপনার যে একটা দেখার জন্য খুব একটা সুন্দর, এটা ইন্ডিয়াতে আমি খুব কমে দেখেছি। আচ্ছা। ইন্ডিয়াতে। ধন্যবাদ জনাব জামাল উদ্দিন। ডক্টর বাশার, আমরা যেহেতু আমাদের চাল আমদানির ক্ষেত্রে আমরা দেখছি যে ভিন্ন মাত্রার বা ভিন্ন স্বাদের জিনিস বা ভিন্ন ব্র্যান্ডের জিনিস আমাদের মানুষ আগ্রহ, আমাদের চাল উৎপাদনও কি আপনার কি মনে হয় বাড়তি চিন্তা করা উচিত কিনা? আমরা যে সময় দেখি যে গবেষণায় আমরা সাধারণ যে চাল, মোটা চাল বা সরু চাল দেখি, কিন্তু অ্যারোমেটিক বা সেন্টেড চালের ক্ষেত্রে কখনো আমরা সেই রকম হয়তো অতটা গবেষণা দেখি না। আপনার কি মনে হয় এই দিকটাও আসলে আমাদের গবেষকদের নজর দেওয়া উচিত বা এগ্রিকালচার ডিপার্টমেন্টের দিকে নজর দেওয়া উচিত কিনা? আসলে আমাদের গবেষণার তো মূল উদ্দেশ্যটা হচ্ছে যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, প্রথম উদ্দেশ্য। হ্যাঁ, তা এবং সেই উদ্দেশ্যের ভিত্তিতে গবেষণাটা সবসময় যে মাস স্কেল প্রোডাকশন যে চালটা বা মাস স্কেল কনজাম্পশন যে চালের, তার উপরেই
সীমাবদ্ধ আছে এবং সেটা খুব একটা অযৌক্তিক নয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে এবং ওই জায়গাটাতেই মানে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উচ্চ ফলনশীল ধানের গবেষণা হচ্ছে, গবেষণার মাধ্যমে চলে আসছে। Right. সেটা ঠিকই আছে, কারণ আপনি যেটা বলছেন যে 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 সুগন্ধি চাল বা ওইটার মার্কেটটা কিন্তু খুব লিমিটেড, এবং তার জন্য যতটুকু আমাদের যে ট্রেডিশনাল যে চালটা ছিল, চিনি গুঁড়া, কালিজিরা, এইসব চালগুলা, এগুলা কিন্তু বেশ উচ্চ মানের, মানে ওই আঙ্গিকে, ওই সুগন্ধির আঙ্গিকে। কিন্তু ম্যাস প্রোডাকশনের ক্ষেত্রে এগুলো yield খুব কম। হ্যাঁ, yield খুব কম, সেজন্য দামটাও বেশি, এবং বিদেশি যেটা আছে সেটারও কিন্তু প্রাইস ওয়াইজ কিন্তু আমরা ভেরি কম্পিটিটিভ। কিন্তু আমি বলছি যে এখানে প্রবলেমটা হচ্ছে যে মার্কেটিং এর। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, এখানে যাই না, সময় হবে কিনা। আমার এক অধ্যাপক, আমেরিকান এক অধ্যাপক একবার বলেছিলেন যে বাংলাদেশের মানুষ কেন ডাবের মতো এরকম একটা সুস্বাদু পানীয় থাকতে কোকা কোলা খায়, এটা উনি বুঝতে পারেননি প্রথমে। পরে উনি বুঝলেন যে এটা এন্টায়ারলি বিকজ অফ মার্কেটিং। কোকা কোলার মার্কেটিং এর কাছে সবকিছু মার খেয়ে যাচ্ছে। তা আমার মনে হয় আমাদের ওই সুগন্ধি চালের বিষয়টা, যেটা জনাব জামালউদ্দিন সাহেব বললেন যে ওনার খুব ওয়ার্ল্ড ক্লাস যন্ত্র ব্যবহার করে চাল উৎপাদন করছেন, কিন্তু যেই জায়গাটাতে আমাদের সীমাবদ্ধতা সেটা হচ্ছে আমরা ওয়ার্ল্ড ক্লাস মার্কেটিংটা করতে পারছি না। আর লোকজনের কনজিউমারদের ডিমান্ডটা কিন্তু পুরাটা যে কোয়ালিটি দিয়ে ক্রিয়েটেড তা না, কিন্তু মানে পুরাটা কিন্তু এটাকে আমরা বলি যে ডেমনস্ট্রেশন ইফেক্ট। আমি দেখি যে কি ধরনের টিভিতে দেখি যে কি ধরনের কমোডিটি আমাকে কনজিউম করতে ডেমনস্ট্রেট করা হচ্ছে, এবং সেটাই আমার কিন্তু কনজিউমার ডিমান্ডটা তৈরি করে। সো আজকে যদি টিভিতে বা মানে মার্কেটিং প্যাকেজিং বা কি ধরনের প্যাকেজিং, এগুলো কিন্তু খুব একটা বিরাট আর্ট। তো আমার মনে হয় এই সুগন্ধি চালের ক্ষেত্রে অন্তত আমি মনে করি যে গবেষণা তো অবশ্যই হতে পারে, বাট এট দ্য সেম টাইম যতটুকু আমরা উৎপাদন করি সেইটা যদি একটা ভালো মার্কেটিং করা যায়, তাহলে অন্তত ওই সেগমেন্টে আমরা মনে হয় আরও অনেক ভালো করবো। বাট সাইড বাই সাইড মাস স্কেল প্রোডাকশন এবং কনজামশনকে টার্গেট করে গবেষণার পাশাপাশি সুগন্ধি চালের কমার্শিয়াল, সুগন্ধিটা তো পুরাটাই কমার্শিয়াল প্রোডাকশনের জন্যই আমরা করব, এবং বিশ্ববাজারে কমার্শিয়াল এন্ট্রির জন্য করব, এবং সেটাকেও এখন হয়তো সময় এসেছে যে ওইদিকে নজর দেওয়ার, কারণ ওই চালটার কিন্তু ইল্ড রেট বা প্রফিট রেট কিন্তু খুব হাই। জনাব জামালউদ্দিন, আপনি আপনার প্রতিষ্ঠান থেকে কি সুগন্ধি চালের বাজারজাত করছেন কিনা, সংগ্রহ করছেন? করছি। এটার চাহিদা কেমন অন্য চালের তুলনায়? সুগন্ধি এটা 10% মোট সাপ্লাইয়ের আপনি যা করেন তার 10%, কনজিউমার 10%। এইখানেও আপনি যেটা করেন সেখানে আপনি অন্য যে প্রতিষ্ঠান যেগুলো আছে যেটা বিদেশি, কোন কোন ব্র্যান্ডের সাথে আপনার প্রতিযোগিতা হয় আসলে? মিনিকেট সুগন্ধি চালকে আমরা মিনিকেট আমরা বলবো কি না, আবার যেমন কালিজিরা একটা আছে। হ্যাঁ, কালিজিরা আমরা অ্যারোমেটিক বা সুগন্ধি চাল বলতে পারি। সুগন্ধি চাল এটা আছে, তারপরে আপনার বাসমতি, আচ্ছা, এই ধরনের চাল। বাসমতি চাল তো আর আমাদের দেশে হয় না। এটা বাইরে থেকে আসে। এই ক্ষেত্রে আপনারা সেই অর্থে কোনো প্রতিযোগিতার সম্মুখীন হন কিনা? না, তেমন একটা প্রতিযোগিতা হয় না। আচ্ছা, আপনার মূলত ব্যবসা হচ্ছে যে যে চাল যেটা ভাত খাওয়া হয় সেটাতেই হয়। সেটাই। আপনাকে আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাই, সেটা হলো চাউলের আমদানি যেটা আমরা করছি, সেটা না করে আমরা রপ্তানিতে, মুক্তবাজার অর্থনীতিতে আমদানি রপ্তানি উভয় থাকা উচিত। আমরা আমদানি করবো ঠিকই আছে, আমদানির পাশাপাশি আমরাও রপ্তানি করার চেষ্টা করব, যেহেতু আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ 15 লক্ষ মেট্রিক টনের মতো আমাদের বাৎসরিক স্টোরেজ থাকে, সেখানে আমরা 5 লক্ষ 6 লক্ষ টন যদি সরকার ভেবে দেখবে। সরকার নিশ্চয়ই প্রথম চিন্তা হচ্ছে যে ফুড সিকিউরিটি, সরকারের প্রতি আমাদের এটা একটা অ্যাডভাইস আমার, এবং সেটা যদি সারপ্লাস হয় কখনো সরকার মনে করে নিশ্চয়ই সেটা সরকার করে দেখবে। জনাব জামালউদ্দিন, আপনাকে ধন্যবাদ। ডক্টর বাশার, জি বলুন। না, আমি বলছিলাম যে আমরা যদি সুগন্ধি চালের রপ্তানি গবেষণার কথা বলছিলাম, আমার মনে হয় এই মুহূর্তে গবেষণার পাশাপাশি যেটা খুব দরকার জরুরি ভিত্তিতে, সেটা হচ্ছে আমাদের প্যাটেন্টটা নিশ্চিত করতে হবে। প্যাটেন্ট নিশ্চিত করতে হবে, রাইট, কারণ আদারওয়াইজ আমরা কালিজিরা চলে যাবে অন্যদের হাতে। ধন্যবাদ ডক্টর বাশার, আমাদেরকে শেষ করতে হচ্ছে, সময় সর্বদা আজকে এখানে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।